নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ছোট ছোট ব্লগ করি আজকে দেবো, কারণ বড় ব্লগ করার সকাল থেকে একদমই টাইম পাইনি। সকালে উঠেছি অনেক সকালে, কিন্তু এই সব কাজটা ছেড়ে এখন বাজে 12টা। তো এখন বেরোচ্ছি কোথায় না, অফিসে যাচ্ছি না। আজকে হলো আমার দাদার বিয়ে, কাকার ছেলের বিয়ে। এখনও পুরোপুরি রেডিও হতে পারিনি। দেখো, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু সালোয়ার পরেই যেতে হচ্ছে, কিছু করার নেই, এতটাই দেরি হয়ে গেছে আমার। গায়ে হলুদে যেতে পারিনি, তোমাদের সাথে যে শেয়ার করব ভেবেছিলাম সকাল থেকে, সেটা তো হলোই না। আর বৃষ্টির জন্য অনেক কিছু প্ল্যান ক্যান্সেলও করতে হলো। তনয় যাচ্ছে না, তনয়ের শরীরটা ঠিক নেই। ও কালকে ফিরেছে, আজকে আমাদের যাওয়ারই কথা ছিল একসাথে, কিন্তু শরীরটা ঠিক নেই। যদি বিকেলের দিকে পসিবল হয়, এখন ওষুধ নিয়ে ঘুমোচ্ছে, যদি বিকেলের দিকে পসিবল হয় তাও যাবে হয়তো। তো যাই হোক, আমাকে তো যেতেই হবে, বাড়ির মেয়ে বলে কথা। আর দাদার বিয়ে, কিছু তো কাজ বাজ সেরকম করতেও পারলাম না, কি আর করব। তো এখন বেরোচ্ছি। এই যেতে যতটা টাইম লাগবে, খাবো। আর এখন শুধু দুপুরের খাওয়াটাই রয়েছে, এখন আর তো সেরকম কিছু নেই, তত্ত্ব নিয়ে চলে গেছে, সব কিছুই হয়ে গেছে। খাবো, বাবা কাকিমারা সবাই ওখানেই আছে। তো যাই, বেরোই, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানের ভিডিও। এমনিতেই আমার একটু সানি ওয়েদার পছন্দ, কিন্তু আজকের ওয়েদারটা ছিল তার সম্পূর্ণ বিপরীত। আজকে যখন থেকেই বেরিয়েছিলাম তখন থেকেই কিন্তু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল। আর হ্যাঁ, ধীরে ধীরে বৃষ্টিটা কিন্তু আজকে আমার খুবই ভালো লাগছিল, কেন জানি না। ওয়েদারটা খুব প্লেজেন্ট ছিল, আর গরম একটুও লাগছিল না। এরকম অটো করে যাচ্ছিলাম, আর যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। দেখো, আমি তো ভেবেছিলাম ওখানে মনে গায়ে হলুদ হয়েই গেছে, আর গিয়ে কী বা করতে যাবো, লোকজন শুধু বলবে এ তো শুধু খেতেই এসছে। তাই তাড়াতাড়ি করে পৌঁছানোর চেষ্টা করলাম। বিয়ে বাড়িতে চলে এসছে, আর আমি ভেবেছিলাম, তোমাদেরকে বলেও বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে গায়ে হলুদ হয়তো হয়ে গেছে, কিন্তু এখন এখানে গায়ে হলুদ হচ্ছে। আর এখনও মেয়ের বাড়িতে হলুদ যায়নি, গায়ে হলুদ হচ্ছে, তোমাদেরকে দেখা। গায়ে হলুদের অনুষ্ঠান তখন সবই শুরুর পথেই ছিল, আর আমি পৌঁছেও গিয়েছিলাম খুব ভালো একটা টাইমে। এখানে দেখো, আমার এক দিদি দাদাকে গায়ে হলুদ দিচ্ছে, আর আমারটা আরও পরে এসেছিলো, কিন্তু আমারটা ভিডিও করা হয়নি। কাকে দিয়ে ভিডিওটা করাবো তখন বুঝে পাচ্ছিলাম না, কারণ এইসব সময় ভিডিওটা তো ওরাই করে দেয়। আর আজকে যেহেতু ছিল না, সেই জন্য কাউকে বলতেও পারিনি, আর আমি সবার ভিডিওটা করে দিয়েছি। আর এখানে দেখো, এখন সব সাজানো হচ্ছে যে কিভাবে কি অনুষ্ঠানটা হবে, রীতি নিয়ম মেনে সব কিছু গায়ে হলুদে ওইভাবে সব কিছু ওরা সাজাচ্ছিল। তো আমি দূর থেকে ভিডিওটা করছিলাম। এটা একটা ওদের পাশের বাড়ির পাশের একটা ক্লাবেই আয়োজিত হয়েছিল। এখানেই সকাল থেকে বৃদ্ধি সব অনুষ্ঠান, অধিবাস সব, এখানে অধিবাস না, বৃদ্ধির অনুষ্ঠানটা এখানেই হয়েছিল, অধিবাসটা ওর বাড়িতেই হয়েছিল। আর এখানে দেখো, ফটোতে পোজ দেওয়ার জন্য আবার করে ফটোগ্রাফার এখানে বলেছিল যে এইভাবে জলটা ফেলতে, যাতে ভালো লাগে, আর সেভাবে ছবি ক্লিক করবে। তো যাই হোক, সব কিছু হয়েছে, সব নিয়ম নিষ্ঠা সব কিছু মেনেই হয়েছে। আর এখানে দিদি, জেঠি, কাকি, পিসি, বৌদি সবাই ছিল দাদার মাথায় জল ঢালার জন্য। আর এইসব মোমেন্টগুলি মনে থাকে পরবর্তী সময়, যখন অ্যালবামটা হয়ে আসবে আর ভিডিওটা এডিট হয়ে আসবে। আমার না, ফটোগ্রাফারের কথা বলছি, তোরা যখন দেবে তখন এইগুলি দেখি ওর স্পেশাল মোমেন্টের কথাগুলো মনে পড়বে। তো যাই হোক, এখানে সব গায়ে হলুদের নিয়ম হয়ে যাওয়ার পর দাদাকে সবাই পাঠিয়ে দিয়েছিল স্নান করে আসার জন্য বাড়ি থেকে। বাড়িটা ওদের পাশেই ছিল। আর তারপরে যে এখানে ভাঙা হয়, এটা আইবুড়ো কাল ঘোচালাম, এটা বলতে হয় মুখে। তো সেই মুচিটা ভাঙা হচ্ছিল। আর এগুলো দেখলে সম্ভবত কী বল, আমার বিয়ের কথাই মনে পড়ে এক এক করে। আর এখানে সব নিয়ম হয়ে যাওয়ার পর এবার খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। আমরা দুপুরবেলা কয়েকজন লোকই ছিলাম, ওদের ফ্ল্যাটের কয়েকজন লোক, বাড়ির লোক, আর আমাদের আত্মীয়র লোক। এইভাবেই আমরা অ্যারেঞ্জ করে নিয়েছিলাম খেতে বসাটা। ফার্স্ট ব্যাচেই আমরা বসেছিলাম। ফার্স্ট ব্যাচ হয়ে যাওয়ার পর তারপরে সেকেন্ড ব্যাচের পর আর সেরকম কেউ ছিল না খাওয়ার জন্য। আর আমরা ভিডিওটা করতে পারিনি খাওয়ার, কারণ খাবারগুলো এত সুস্বাদু ছিল যে আমি খেতেই ব্যস্ত ছিলাম। ওখান থেকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর অটোতে চলে আসলাম রানীকুটি, তারপর সেখান থেকে আরেকটা অটোতে বাঘাযতীন। তো অটোতে বসে বসে একটু দেখছিলাম যে কোথায় আবার হলুদ মাখা রয়েছে, কারণ অটোর লোকজন তো বুঝবে না যে আমি গায়ে হলুদের অনুষ্ঠান থেকে এসেছি। তারা ভাবে যে গালে এত হলুদ নেই কী করছে, যদিও খুব একটা কিছু ছিলই না। এই এখন রেডি হয়ে গেছি আর বেরোবো। ওখান থেকে বাস ছাড়বে বাড়ি থেকে বাস ছাড়ার পর এখান থেকে আমি উঠে যাবো, কারণ এখান থেকেই বাস যাবে। আর
এরকমভাবে রেডি হয়েছি, জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি। অনেকক্ষণ ধরেই হয়ে গেছি, 7:30টায় বাস ছাড়ার কথা, এখন বাজে প্রায় 7:45। ওখান থেকে মোটামুটি সবাই বেরিয়ে গেছে। তনয় যাচ্ছে না, বললাম যেরকম তনয় শরীরটা ঠিক সত্যি খুব খারাপ, তনয় যাচ্ছে না। আমি এই জন্য একা একাই যাবো আজকে। ফেরার সময় দেখছি একা ফিরবো না ওরা মানে যখন আসবে সেই সময় ফিরবো। কিছুটা রাত হয়তো হয়ে যাবে, 11টা-12টা তো বেজেই যাবে। তো সেরকম সমস্যা নেই, কালকে ছুটিই আছে, এখানে লেটে আসলে অসুবিধা হবে না। তো এখন বসে বসে এখন কী করব ভাবছি, এদিক ওদিক ঘুরছি। আর শাড়ি পরে না আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না, মোটামুটি শাড়িটা পরেওছি। হেল্প আজকে তো অতটা করতে পারেনি, শরীরটা খারাপ তো অতটা কিছু বলিনি, শুধু কয়েকটা ভালো ভালো ফটো তুলে দিয়েছে এই আর কি। তো সেই জন্যেই মানে কোথাও বসছি না, দাঁড়িয়ে রয়েছি তো একভাবেই দাঁড়িয়ে রয়েছি যাতে শাড়িটার কিছু না হয়। তো যাই হোক, একটু পরেই চলে আসবে ওরা, বেরিয়ে যাব। তো তোমাদের গিয়ে সবটা ওখানে দেখাবো। বাঘাযতীনে আমি দাঁড়িয়েছিলাম মোড়ের মাথায়, আর সেখান থেকেই কিন্তু বরযাত্রীর বাস আমায় তুলে নিয়েছিল। আর যেখানে বাস নামিয়েছিল সেখান থেকে একটু হাঁটা পথে এই ক্লাবটা ছিল। আর এই একে একে করে সবাই এখানে ঢুকছিলাম। আর আমি এই পার্টটা দিয়ে যাচ্ছিলাম, যেহেতু এই পারে দাঁড়িয়ে সেজন্য ভিডিওটা করতে পেরেছি। ভেতরটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। এই পাশে একটা ঝর্ণা রয়েছে, এই ঝর্ণাটার ভিডিও আমার তখনও করা হয়নি, এটা আমি তোমাদের পরে দেখাবো, আছে ওই ছোটো ক্লিপস আছে। আর এখান থেকে আমরা উঠলাম, কারণ উপরে দোতলায় বিয়ে শুরু হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি লগ্ন ছিল, দাদা আগেই চলে এসেছিল আর আমরা একটু পরে গিয়েছিলাম। তো দাদা বিয়েতে বসেও গিয়েছিল। আর এখানে এই একতলাটা ছিল পুরোটাই স্টার্টার আর মকটেলের কাউন্টার, আর উপরটা ছিল বিয়ের আয়োজন। আর এই দেখো এখানে এভাবে ছবি দেওয়াও রয়েছে, পায়েল উৎসায়ন। আর দাদা এখানে বসে গেছে, বিয়ের সব নিয়ম নিষ্ঠা সব কিছুই হচ্ছিল। আর একটু পরেই বিয়ের অনুষ্ঠান হয়ে যাওয়ার মতোই ছিল, কারণ আমরা অনেকটাই দেরিতে পৌঁছেছিলাম আর ওদের লগ্ন অনেক তাড়াতাড়ি ছিল। সেই জন্য আমরা গিয়ে যেহেতু পৌঁছে গিয়েছিলাম, সেই জন্য আমরা বিয়ের মণ্ডপে উপস্থিত হয়েছিলাম। আর বিয়ের অনুষ্ঠান নিয়ে আর কি বলবো, এটা তো আমাদের এমনই একটা সামাজিক নিয়ম যেটার মধ্যে আবদ্ধ সবাই হয়। কেউ হয়তো অনেক আগে আগে হয়, কেউ একটু দেরিতে হয়, কিন্তু যাই হোক আমরা কম বেশি এই ব্যাপারটা সম্বন্ধে জানি। আর যখনই আমি এই আমার বিয়ের পর কোনো বিয়ের অনুষ্ঠানে যাই, আমার মেমোরিজগুলো রিকল হতে থাকে, সেটা সবার ক্ষেত্রেই হয়। সবাই যখন বিয়েতে যাও তখন নিজের বিয়ের কথাই মনে পড়ে, মানে যারা বিবাহিত আর কি তাদের কথাই বলছি। সুন্দরভাবে মণ্ডপটা সাজানো হয়েছিল, আর ওই পাশে সিংহাসনটাও খুব সুন্দরভাবে ছিল। আমি ভাবছিলাম যে কোথা থেকে দাঁড়িয়ে ভিডিওটা করা যায়, তো তারপরে ভাবলাম যে না, এই জায়গাটা একদমই ঠিক আছে, কারণ ওই পাশে সব ফটোগ্রাফাররাই দেখো একদম মেলা করে দাঁড়িয়ে রয়েছে, কারণ ওদেরও ভালো পারফেক্ট শট লাগবে, আমার থেকেও বেশি ওদেরও শটটা ভালো হওয়া চাই, কারণ অ্যালবামে ওদের শটটাই থাকবে। তো যাই হোক, সব কিছু অনুষ্ঠান খুব ভালো মতোই হয়ে গিয়েছিলো এখনও অবধি, শুধু ওদের সিঁদুরদানটাই বাকি ছিল। আর এই দেখো এখানে নিতবর, আমার দিদির ছেলে, ও নিতবর সেজেছিল, ওরাও একটু আগেই চলে এসেছিলো, তো সেই জন্য ওরা এখানে বসেছে, বিয়ের কাছাকাছি বসেছে। আর তারপর আমি ভাবলাম যে যাই একটু নিচে যাই, নিচে যেহেতু স্টার্টারের আয়োজন হয়েছে, তাই সেখানে গিয়ে আমি আর পুচকি মানে আমার বোন গিয়ে আমরা অনেক কিছু স্টার্টার ট্রাই করলাম। স্টার্টারে অনেক কিছুই ছিল, ভেজের মধ্যে দই বড়া ছিল, কিন্তু দই বড়াটা আমি অতটা ভালো খাই না বলে খাইনি। তারপরে এই কাবাব ছিল, বেবি কর্ন ছিল, চিজ বল ছিল, ফিশ বল ছিল, অনেক কিছুই ছিল। আর মকটেলের মধ্যে তো যেরকম মকটেল চেয়েছি সেরকম ওরা বানিয়েই দেয়, তো আমি একটু ব্লু লেগনটা পছন্দ করি, তো আমি সেটাই ট্রাই করেছিলাম। আর এখানে দেখো খুব ভিড়ই হয়ে গেছিলো, কারণ বরযাত্রী আসার পর সবাই বরযাত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমি এই অ্যারেঞ্জমেন্টগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমার বিয়ের সময় মকটেলের একটা আলাদা কাউন্টার ছিল, কিন্তু আমার বিয়েতে তো আমি আর কিছুই খেতে পারিনি, না স্টার্টার খেয়েছি না মকটেল খেয়েছি, কিছুই খেতে পারিনি। তো যখন আর আমি আমার বিয়ের পর অন্য জায়গায় গিয়ে মকটেলের কাউন্টারটা দেখি, তখন সেটাই মনে পড়ে যে আমি নিজের বিয়েতে পুরোটাই মিস করে গেছি। আর এখানে দেখো তারপরে আমার বৌদি তারপরে দিদি, বড়দি ভাই আর মামাই সবাই চলে এসেছিলো একে একে করে, কারণ আমরাই পৌঁছেছি প্রায় 8:30, আর ওরা ঢুকে গেছিলো 9টার সময়। আর তারপরে আমি একদম ওদেরকে না জানিয়ে, ওদের ফটো সেশানে না থেকেই একেবারে নির্লজ্জের মধ্যে চলে গিয়েছিলাম একা একা ডিনারটা করতে, কারণ ডিনারটা আমি একটু টাইমলি করার চেষ্টা করি।
টাইম মেনটেন করে। তো সেই জন্য যখনই 9:30 বেজেছে আমি ডিনারের ওখানে চলে গিয়েছিলাম। এটা শুরুটা ছিল, আর এখানে দেখো এখনই অনেকটাই শেষ হয়ে গেছে, কারণ অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো। তো আমি ভাবলাম আর লেট করা ঠিক হবে না। আর আমি এইখান থেকে ফিশ কাটলেট থেকে শুরু করেছিলাম। তার আগে নান আর কাবলি ছোলা, আমি এগুলো কিচ্ছু খাইনি। পোলাও খেয়েছি হাফ চামচ, আর কেশর পোলাও ছিল। তো আমি ওইটুকুই ট্রাই করেছি। মাছও তো আমি খাইনি, শুধু তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি যে কী কী ছিল মেনুতে। আর এখানে মটন কষা ছিল, মটন কষা আমি খেয়েছি 1 পিস। আর এখান থেকে ছিল পুরো ডেজার্টের আইটেম। চাটনি ছিল, চাটনিটা খুব ভালো ছিল দেখেই মনে হচ্ছিলো, কিন্তু আমি চাটনিটা খাইনি যেহেতু অনেক মিষ্টি থাকে। পাঁপড় খেতে পারতাম, কিন্তু পাঁপড়টা খাইনি। সন্দেশ আমি দেখিনি, আর মানে চোখেও না দেখার ভান করেছিলাম। আর গোলাপ জামুন তো আমার সবচেয়ে ফেভারিট মিষ্টি, কিন্তু সেটাকে আমি কীভাবে অ্যাভয়েড করেছি সেটা আমি একমাত্র অন্তর থেকে জানি। তাই এখান থেকে ভিডিও করার সময় আমি এখান থেকে সরছিলামই না, যে বারবার গোলাপ জামুনের ভিডিওটাই করছিলাম। আর এটা একটা ভেজ প্ল্যাটার ছিল, তো আমি এখান থেকে ভিডিওটা করতে পারিনি বলে দাদা বললো আপনি এইদিকে আসুন, এখান থেকে এসে ভিডিওটা ভালো করে করুন। তো আমি এইদিকে গিয়ে আবার ভিডিওটা ভালো করে করলাম। এখানে একটা পুরো ভেজ প্ল্যাটার ছিল, যারা একদম ভেজ আইটেম খাবে তো তাদের জন্যই পুরোটা ছিল। আর এখানে ছিল পান, আর তারপরে ছিল আইসক্রিম। আর হ্যাঁ, একটা ভুল করেছি যে আমি 1 স্কুপ আইসক্রিম কিন্তু খেয়েছি, কিন্তু সেটা আর আমি কন্ট্রোল করতে পারিনি। তো তারপরে আমি বাবাকেও বললাম যে খেয়ে নিতে, কারণ বাবাও একটু টাইমেই খায়। আর এই সময়টা একটু ফাঁকা ফাঁকা থাকে, তো আমি সেই জন্য এই টাইমটাকেই মানে বেঁচেছিলাম খাওয়ার জন্য। তাও অনেকটা আমি শুরু করার পর অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল দেখো। আর তারপরে নিচে আসলাম, এই যে ফাউন্টেনটার কথা বলছিলাম ওটা তোমাদের দেখালাম। আর একে একে সবাই বেরিয়ে গিয়েছিল, আর এখানে স্টার্টারের কাউন্টার, মকটেলের কাউন্টার সব খালিও হয়ে গিয়েছিলো। আমিও বেরিয়ে গিয়েছিলাম একটু পরে বিয়েবাড়ি থেকে, আর বাবারা বেরিয়েছিল অনেকটা দেরি। তো যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। দেখতে থাকো আমাদের চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।